ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। নিজের মাঝে মাঝে এখন দেখলে অবাক লাগে এবং নিজেকে এখন আয়রন লেডি মনে হয়। শাসন করার নামে কে শোষক হবে আর কে বন্ধু হবে সেই ব্যাপারে মতামত দিতে পারবো না, এত হাস্যকর। শোক না মানুষ ভেতরে ধারণ করে, শোক জোর করে জানাবার কিছু নেই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে। আপনারা দেখছেন কালের সুর। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এই যে সময়টা আমরা কাটাচ্ছি, এটা একটা বিশেষ সময়, যেহেতু ঈদ একটা বিশেষ উৎসব আমাদের এই ভূখণ্ডের জন্যে। পাশাপাশি বিশ্বের যে সমস্ত দেশে এই ধর্মাবলম্বী মানুষজন আছেন, ঈদ উদযাপন করেন সবার জন্য। আর এই বিশেষ সময়ে আজ আমাদেরকে সঙ্গ দিতে এসেছেন একজন বিশেষ অতিথি। আমরা যাব তার কাছে। তিনি হলেন ন্যান্সি আপা। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি যখন সেটে আসলেন, আমি যখন প্রথম আপনাকে দেখলাম, আমি ভাবছিলাম, বেশ অবাকই হলাম আপনাকে দেখে। একটা ভীষণ চেঞ্জ আসলে এসেছে। সেটার কারণটা কি এবং কিভাবে হলো সেটা জানতে চাই। চেঞ্জ বেশি মনে হচ্ছে ওজন কমার কারণে, এটা একটা কারণ। আর কেন হলো, মানসিকভাবে ভীষণ ভালো আছি, ভালো সময় কাটছে। আর আমার মনে হলো যে সন্তানের দায়িত্ব, সংসারের দায়িত্ব দীর্ঘ বছর, মানে আমার সংসারের বয়স তো আমার গানের বয়সের সমান, 20 বছর। তো 20 বছর তো সংসার, সন্তান, গান সব জায়গায় সময় দিয়েছে। এখন মনে হলো যে একটু নিজের দিকেও সময় দেই। তো এটা আমার মনে হয় পরিবর্তনের বড় কারণ। আর যিনি আমার বর মেহেদি, সে ভীষণ সাপোর্টিভ। কাজে সে যেহেতু সংসারের দায়িত্বটা আমার সাথে ভাগাভাগি করে নিয়েছে, আমি আমার দিকে সময় দিতে পেরেছি অনেক বেশি। আমরা কি বলতে পারি যে জীবনের এই পর্যায়ে এসে নিজেকে সময় দেওয়ার মতো সময় কিছুটা পেয়েছেন? কিছু না, অনেক। এখন আমি অনেক সময় সত্যি নিজের পেছনে ব্যয় করি এবং সেটা ইউটিলাইজও করছেন দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ঈদের সময়টায় আছি, একটু স্মৃতিচারণে যেতে চাচ্ছি। আচ্ছা, জীবনের এতটা সময় পার করে আসলেন, ঈদ নিয়ে তো নানা স্মৃতি আছে। কোন স্মৃতিটা আপনার এখন অনেক বেশি মনে পড়ে? সেটা সুখময় হতে পারে, আবার বেদনাদায়কও হতে পারে। ঈদের কোন ব্যাপারটা আপনি এখন অনেক বেশি মিস করেন আসলে? আমি সেটা একটু জানতে চাই। ঈদে আব্বা আম্মা নেই, আব্বা আম্মা বেঁচে নেই। সেটা হচ্ছে অনেক বছর হয়ে গেল। তো আম্মা মারা গেলেন 2012-তে, এবং 2012-র পরে আমার মনে হলো যে আসলে ঈদ আর আমার কাছে ঈদ হয়ে আসে না। কারণ ঈদের দিনটা আমার জন্য আর বিশেষ না। বিশেষ কেউ আমার জন্য অপেক্ষা করে না, কেউ আমার কাছে জানতে চায় না আমি কি খেতে চাই, কেউ জিজ্ঞেস করে না এবার কি কিনেছি, কেউ জিজ্ঞেস করে না যে এবার কটা প্রোগ্রাম হলো বা কেন প্রোগ্রাম হচ্ছে না, সেটা নিয়ে কেউ মনও খারাপ করে না। আর আব্বার তো কাজ ছিল ঈদে বিভিন্ন পত্রিকাগুলোতে বিশেষ ফিচার, ঈদকে কেন্দ্র করে আসে। আব্বা তো সব জোগাড় করতেন, করে লেমিনেট করে রেখে দিতেন, পেপার কাট। হ্যাঁ। 2020-এ আব্বা মারা গেলেন। আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত যখনই উনি, শেষের দিকে তো পেপারে অত বেশি নিউজ আসতো না, বেশিরভাগ অনলাইনেই চলে আসে। তাও বিশেষ যাই আব্বা পেতেন সেগুলো জোগাড় করে রাখতেন। এবং আব্বার মৃত্যুর পরে আমার কোনো নিউজের পেপার কাটিং আমার কাছে নেই, কারণ আমার এগুলো সংগ্রহ করা হয় না। এবং আব্বা আম্মার মতো করে আমাকে নিয়ে কেউ, সেইটা আপনাকে অনেক বেশি অনেক 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 যন্ত্রণা দেয়। আমরা তো একটু বেদনার স্মৃতি শুনলাম, এবার মজার একটা স্মৃতি শুনতে চাই, যেটা মনে হলে আপনার খুব হাসি পায়। ঈদের বা রোজার সময় বা ঈদ আসবে এমন কোনো সময়ের কোনো স্মৃতি কি আছে কিনা, মনে পড়ে কিনা? মজার স্মৃতি এখন আমার কাছে প্রতি বছর ঈদ আসলে আমার মেয়েদের জন্য যে কেনাকাটা করি, ওরা কি কিনতে চাচ্ছে, ওরা কি পড়তে চাচ্ছে, ওরা কিভাবে সাজবে, এটাই ভাবনা। কিন্তু তারপরে যে বললাম না, এই আনন্দের মধ্যেও দুঃখটা এটাই হয় যে ঈদের দিন আসলে আমি সত্যিই টের পাই আমি এতিম। কারণ আসলে কোথাও যাওয়ার থাকে না, জানেন। মানে বাবার বাড়ি থাকলে, বাবা মা বেঁচে থাকলে, যে ঈদকে ঘিরে আমরা প্রতিটা দিন একটা ঠিক হয় মামার বাসায়, খালার বাসায়, চাচার বাসায়, মানে মামা, খালা, চাচা, ফুপু সব না বাবা মাকে ঘিরেই হয়। বাবা মা না থাকলে আর কিছুই হয় না, আর কোথাও সেই অনুভূতিটা আসলে না, আর আসেই না। আসলে সত্যি কথা বলতে পৃথিবী তো পরিবর্তনের মধ্য দিয়ে চলে, যেমন আপনি নিজেই এখন মায়ের ভূমিকায় আছেন। সো এটাই পরিবর্তন না। তারপর আমার মনে হয় হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই। আমার কেন যেন আফসোস হয় যে আমি খুব, আমার যেমন বিয়ে খুব আর্লি এজে, আমি নিজে মা হয়েছে অনেক আগে, এবং আমি মা হারিয়েছি অনেক অনেক কম বয়সে। আমার মনে হয় 23 বছর বয়সে আম্মাকে হারানো সেটা, এবং তখন আবার এক সন্তানের দায়িত্ব আমার,
মানে আমি নিজে মা হয়ে বসে আছি এবং একদিকে মা হারিয়েছি। এই সব ব্যালেন্স করাটা সত্যি খুব বেদনাদায়ক, খুবই মানে বেদনাদায়ক তো আমি বলবো যে কঠিন ছিল। অভিজ্ঞতা এই একটা। পথটা খুবই কঠিন এবং এই দীর্ঘ সময় আমি কিভাবে কাটিয়েছি আমার নিজের মাঝে মাঝে এখন দেখলে অবাক লাগে এবং নিজেকে এখন আয়রন লেডি মনে হয়। অনেক কিছু পার করে এসেছেন। সত্যি। আচ্ছা, আমরা এই যে স্মৃতির কথায় যেহেতু আসলাম, ঈদ আসলে কোন গানটি বেশি মনে পড়ে বা ঈদের সাথে কোন গানকে রিলেট করতে পারেন আপনি, সেই গানকে আমরা দু এক লাইন শুনবো কিনা? ঈদ মানে ওমন রমজানের ওই রোজা শেষে এলো আমরা কি খুশির ঈদ। দু এক একটু শুনতে চাই গানটি? কোরবানির ঈদের সময় তখন মানে ওই রমজানের ঈদ ওই গানই মনে হয় যে, যদিও তখন আর রমজানের না, তারপরও ঈদ মানেই তো এই বাট গান। এই গানটি ঈদের প্রতিনিধিত্ব করে, ঠিক? তাই মানে এই মিউজিক ছাড়া মানে এই সুর ছাড়া ঈদকে ঈদ মনে হয় না। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে গানটি আসলে সত্য কথা, এই গানটির সাথে আসলে এই গানটি যখনই শুনি তখনই কেন যেন মনে হয় যে ঈদ আসছে। হ্যাঁ মানে আমি তো বললাম, আমি এই গান ছাড়া, কাজী নজরুল ইসলামের এই গান ছাড়া ঈদ ভাবাই যায় না, না, একদম নতুন না। পোশাকের মতো অনেকটা, রাইট? ঠিক তাই। আচ্ছা, এবার একটু আসি, মেয়েদের স্মৃতিচারণ করছিলেন। আমরা দেখলাম যে রোদেলা এখন আপনার কাছাকাছি, প্রায় দেখতেও আপনার মতোই অনেকটা। অনেকেই বলে কিন্তু আমি না মিল খুঁজে পাই না। না, অনেকেই বলে সবসময় আমার দেখেন মতো বলে দেখতে। হয়তো আপনার কাছে পড়ে না, হতে কিন্তু পারে, আসলে হতে পারে। আপনাদের চেহারা অনেকটা মেলে, এটা একজন দর্শক হিসেবে বললাম। আচ্ছা। হ্যাঁ, একটু যদি এখন জানতে চাই যে ঈদের শপিং এর ক্ষেত্রে রোদেলার সাথে কি আপনার যাওয়া হয়, নাকি ও নিজের পছন্দেই কেনাকাটা করে? ও নিজের পছন্দে করে। কেনাকাটা করে। হ্যাঁ, নিজের পছন্দটাই ও সবসময়, ও যখন ছোট একদম দেখা গেছে যে আমার সাথে মাঝে মধ্যে যদি কোনো অনুষ্ঠানে নিয়ে যেতাম, তাকে না অনেকে আশপাশ থেকে দেখলে জিজ্ঞেস করে, ও তুমি তোমার মায়ের মতো হতে চাও, বড় হয়ে মার মতো হবে? ও তখন বলতো, না আমি বড় হয়ে রোদেলা হব। তো এই চিন্তাটা ওর কোত্থেকে আসলো? এটা আমি কিন্তু আমি একটা জানি বড় না। চিন্তা, হ্যাঁ, একটা এবং বড় আমার ব্যাপার। কাছে তখন না মনে হতো, আহা একটু বললে কি হয় মার মতো, কিন্তু যত সময় গিয়েছে আমার মনে হচ্ছে না ঠিকই আছে, ও ও হতে চেয়েছে এবং এখনও তাই। ও ওর মতো আছে, বরং আমি কিছুটা ওর মতো হওয়ার চেষ্টা করছি। যেমন কোথাও বের হলে কোন কাপড়টা পরবো, শাড়ি পরবো না সালোয়ার কামিজ পরবো, চুলটা কেমন থাকবে, কিছু জুয়েলারি কি পরবো কিনা, বরং আমি ওর কাছ থেকে গাইড নিয়ে ওর মতো হওয়ার চেষ্টা করছি। ও নিজের মতোই আছে। অর্থাৎ রোদেলা আপনার একটা অভিভাবকত্ব করছে এখন এই দিক থেকে। একদম, ও বাবা, এবং সারাক্ষণ ও মার ভুল ধরে যে এটা এইভাবে পড়া হয়নি। বিশেষ করে ফ্যাশন স্টাইল নিয়ে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় আমার ফ্যাশন স্টাইল সেন্স কেমন, ও 10-এ আমাকে 2 বা 3 দিবে। অর্থাৎ ও আপনাকে আরো আপগ্রেড জায়গায় দেখতে চায় অনেক। আমরা আরেকটু যাবো রোদেলার গায়কির প্রসঙ্গে। সে নিজেও গান গায়, আমরা শুনছি, দেখছি। আপনার কি কোথাও মনে হয় যে তার গায়কিতে আপনার কোনো প্রভাব আছে, বা তার সিঙ্গিং স্টাইলটা অনেকটা আপনার কাছাকাছি, না। নাকি সে একটা স্বকীয় ধারায় বেড়ে উঠছে? আমার মনে হয় না। অনেকেই বলে মার সাথে মিল পাওয়া যায় বা কণ্ঠের, এটা তো জেনেটিক্যালি কিছু থাকতেই হয়তো পারে। চলে আসতে পারে। যেমন আমার বাবার কথা যদি, উনি তো বেঁচে নেই, কিন্তু যারাই শুনেছেন আমার বাবার সাথে কথা হয়েছে, পরবর্তীতে আমার সাথে কথা বললে বলতো যে বাবার মতো করে কথা বলে। তো কিছুটা তো বাবার সন্তান হিসেবে চলে আসতে পারে, ওরও মায়ের সন্তান হিসেবে কিছু আসতে পারে, কিন্তু ওর মধ্যে মৌলিক ব্যাপারটাই আছে। আর আমি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত শিখে এসেছি, ও তো সেটা করেনি। শিখে আসেনি, সেটা করেনি, ও করতেও চায় না। আর ও আসলে কখনো গান করবে মানে এমনটা আমি ভাবিনি। আমার আম্মার যেমন এক ধরনের রীতিমতো কি বলে স্বৈর শাসন ছিল যে গান করতেই হবে, আর আমার ছিল যে আমি চেয়েছি যে না, ওরা ওদের মতো স্বাধীনভাবে বড় হোক, যা করতে চাবে সেটাই করবে। ও আস্তে আস্তে বড় হতে হতে তখন ও ঠিক করলো গান করতে চায়। ও ভালো গায়, কিন্তু আমি একটাই অভিযোগ দিব ওর সম্পর্কে, সেটা হচ্ছে খুব ফাঁকিবাজ। এইটা কি তাহলে রোদেলার গানে আসার ব্যাপারটা কি আপনার জন্য একটা গিফটেড ব্যাপার চলে হ্যাঁ, আসলো? ভালো লাগে, মানে মেয়ে গান করছে ভালো লাগে, কিন্তু ও কখনো এটাকে পেশা হিসেবে নিক এটা আমি একদমই চাইবো চাচ্ছেন না। না। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমার চলে আসে, এটা 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 কেন আপনার মনে হয় যে
গানকে এখনো পেশা হিসাবে নেওয়ার অবস্থা হয়নি। আপনি নিজে যেহেতু একজন, আমি বলবো যে আপনি পেশাদারও, আপনি একজন পেশাদার শিল্পী, সেক্ষেত্রে কেন এই প্রফেশনটা নিজের সন্তানের ক্ষেত্রে চাচ্ছেন না? চাচ্ছি না মানে অনিশ্চিত জীবন কি কোনো বাবা মা চায় সন্তানের জন্য? তো গানটা ভীষণ রকম অনিশ্চিত। আমার বেলায় আমি দেখেছি যে এমন কিছু গান আমি করেছি যেটা আমি ভেবেছি মানুষ খুব পছন্দ করবে, করেনি। যে গানটা নিয়ে কোনো আশাই করিনি সেটা মানুষ পছন্দ করেছে। আর এটাও না, আসলে গানের বেলায় কি হয়, গান বা নাম বা ফেম, ওরা রোদেলা, নায়লা, গুনগুন, আমার 3 মেয়েই মায়ের সন্তান হবার কারণে এমনিতেই মানুষের কাছে পরিচিত। এটা কিন্তু এক ধরনের প্রেশার ওদের জন্য। ওরা কোনো কিছু করবার আগেই মানুষ আগেই ধরে বসে থাকে যে মার মতো হতে হবে। তো বাচ্চাগুলো এমনিতেই এত প্রেশারের মধ্যে দিয়ে বড় হচ্ছে, তারপর এটাকে পেশা হিসেবে নিয়ে বের করার একটা প্রেশার হ্যাঁ, থাকে। মানে ও সেরা করলেও তখন একটা কম্পেয়ার চলেই আসে যে এরকম হয়নি, আরেকটু হ্যাঁ মা হলে এটা করতো, হয়তো মা এরকম করতোই না, তারপরে চলে আসে। তো এমনিতে এত প্রেশারের মধ্যে থাকে। আর গানটাকে পেশা হিসেবে নিয়ে আমি তো দেখেছি সঙ্গীত বা নৃত্য বা অভিনয় বা মিডিয়া যাই বলেন না কেন, এখানে অর্থ যখন আসে অনেক আসে, আর যখন চলে যায় তখন একদম নিঃস্ব করে দেওয়া যায়। এইখানে একটা প্রশ্ন কিন্তু আসলে আসে। আমরা রোদেলাকে দেখেছি, রোদেলার যে ক্যারিয়ার, রোদেলার যে পথ চলা, ইতিমধ্যে সে যাদের সাথে কাজ করেছে সে তো ভালোই করছে এবং সেটার ফিডব্যাকও কিন্তু যথেষ্ট পজিটিভ। না, ওই অতটুকুতেই থাকুক। আমার কথা হচ্ছে যে ওর জীবনে অনেক অর্থও দেখবে, তারপর হুট করে কোনো একটা কারণে বাংলাদেশে, হয়তো পলিটিক্যাল কারণে অথবা সংসার জীবনের কারণে অথবা সুন্দর দুটো গান না পাওয়ার কারণে ও যখন অর্থ থেকে একদম সরে যাবে, মানে এটা তো দিন শেষে অর্থকে আপনি তো ইগনোর করতে পারবেন না। জীবিকার জন্য, জীবনের জন্য, আমার বাসার যে ড্রাইভার চাকরি করে, আমি যদি তাকে বেতনটা না দিই সে তো করবে না। অর্থাৎ জীবন লাইফস্টাইলে একটা চেঞ্জ চলে আসে, হ্যাঁ, যেটা তো দুঃখজনক। ওর হচ্ছে যে ও যখন অনেক অর্থ দেখবে এবং যখন দেখবে না, এইটার যে একটা স্ট্রেস, তারপর তারকাতে দেখেন কত ধরনের খরচ থাকে। যে যখন একটা টিভি সেটে আসবে, যখন একটা অনুষ্ঠানে আসবে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেও তাকে আলাদাভাবে সাজতে হয়, আলাদা অনেক বিনিয়োগ করতে হয়। মানুষ দেখে যে তারকা অনেক অর্থ পাচ্ছে, কিন্তু সে অর্থটা পেতে গিয়ে তাকে কী পরিমাণ বিনিয়োগ করতে হচ্ছে সেটা দেখছে না। আমি একটা শাড়ি পরার পর এই শাড়িটা আরেক জায়গায় পরলে আরেকজন বলবে, ও আপনাকে তো আবার এই শাড়িতে দেখেছে, আবার কেন এই কাপড়টা পরলো? তো এই জন্য আমার মনে হয় যে না, ও আসলে পড়াশোনা শেষ করুক এবং ও স্বাবলম্বী হোক। আমি চাই না ও স্বামীর পয়সায় খাবে, পড়বে, চলবে। ও নিজেকে নিজেই পালন করবে, কিন্তু সেটার একটা ধারাবাহিক, মানুষের চাকরি জীবনে যেমন চাকরি করে আস্তে আস্তে গ্রোথ হতে থাকে, ওরকম একটা স্টেবল লাইফ ওর হোক। আপু, এই ক্ষেত্রে আমি আরেকটু আসবো। আপনি কিন্তু পলিটিক্যাল একটা ব্যাপারকে নিয়ে আসলেন এই যে চ্যালেঞ্জগুলোকে তুলে ধরতে গিয়ে, এবং আপনি প্রথমেই বললেন রাজনৈতিক চ্যালেঞ্জের কথা। সেক্ষেত্রে আপনার কাছে যদি আমি একটু আসি, আপনার কি এখানে খুব তিক্ততম কোনো অভিজ্ঞতা আছে যে রাজনৈতিক কারণে পিছিয়ে পড়ার একজন শিল্পীর জীবনে যে রাজনৈতিক প্রভাব? অনেক বললেন, একটু শুনতে চাই। হ্যাঁ, একটু মানে বলতে গেলে এখন মনে হবে যে আমি ওই কেচ্ছা বা কান্না করতে বসেছি। এখানে এটা বলার আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন এই ব্যাপারটা কিন্তু প্রসঙ্গত এসেছে, হ্যাঁ, এবং উনি কেন চান না সেখান থেকে আমার এই প্রশ্নটা কিন্তু এসেছে। সো সেই জায়গা থেকে এটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক, একটু শুনে নেই আমরা। না, সেটা তো মোটামুটি বাংলাদেশের মানুষজন যারা জানেন বা আমাকে দেখেন, ফলো করেন, মোটামুটি আমার মনে হয় কম বেশি সবাই জানে যে কী ধরনের ঝামেলা হয়েছে। তো আমি মনে করি যে রাজনৈতিক, অনেকে আবার আমাকে এসে হয়তো ভালো ভেবেই জ্ঞান দেন যে কেন আপনারা শিল্পীরা কোনো রাজনৈতিক দলকে পছন্দ করলে সেটা আপনাদের কেন বলতে হয়। আর আমি একটা জিনিস বুঝে পাই না, কেন বলতে হবে না? একজন নাগরিক হিসেবে সেই একটা নাগরিক হিসেবে সেই অধিকার তো আমার আছে। আমার যদি ভোট দেবার অধিকার থাকে, দেখেন একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আমি ধর এই শাড়িটা যখন কিনতে গেলাম, এই শাড়িটা দেখার সাথে সাথে তো আমি কিনে ফেলিনি। এর সাথে আমি আরও কিছু শাড়ি দেখেছি, দাম যাচাই বাছাই করেছি, নিজেকে দেখলেই ভালো লাগবে কিনা অনেক ভেবে তারপর শাড়িটা কিনেছি। হ্যাঁ, তো এত কিছু যদি আমরা একটা শাড়ির জন্য ভাবি, এত কিছু যদি আমরা ঘরের একটা ফার্নিচারের জন্য ভাবি, তাহলে দেশটা কার হাতে তুলে দিচ্ছি এবং আমাদেরকে পরবর্তী 5 বছর মানে শাসন করার নামে কে শোষক হবে আর কে বন্ধু হবে সেই ব্যাপারে মতামত দিতে পারবো না। এত হাস্যকর। নান্সি আপা, আমরা যেহেতু রাজনৈতিক আলোচনায় চলে আসলাম কিছুটা, মানে প্রাসঙ্গিকভাবেই আমি আরেকটু গভীরে যাব। আপনার ফেসবুকের কমেন্ট সেকশনে আমি একটু যাব এখন। সেখানে আমি এই বিষয়গুলো লক্ষ্য করেছি যে একরকম
কিছুটা বিব্রতকরী ব্যাপারটা আপনাকে, আপনার জন্য হয়তো, যেমন আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি তো বিগত সরকারের আমল, যেটা আমরা দুঃখজনকভাবে পার হয়ে আসলাম, দেখলাম, সেখানে আপনাকে আসলে প্রশ্ন করা হয় যে আপনি তো তখন স্বীকৃতি পেয়েছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন, এবং পরবর্তীতে আপনি সেটার আবার বিরোধিতা করছেন। বিগত সরকারের আমলে নানা ধরনের সিদ্ধান্তের বিরোধিতা আপনিই করছেন। এই জায়গাটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? এই যে অভিযোগ আপনার বিরুদ্ধে উত্থাপন করা হয় যে আপনি তো ঠিকই স্বীকৃতি পেয়েছেন, তো এখন কেন বিরুদ্ধে বলছেন? আপনি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন, জানেন কিভাবে বলবো? একটু শুনতে চাই সেটাই। আপনি বলেছেন রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি, কোনো রাজনৈতিক দলের স্বীকৃতি কিন্তু না। আচ্ছা, সেখানে যদি এই জায়গাটায় আমরা আরেকটু ভাঙতে চাই যে রাষ্ট্র কি আসলে রাজনৈতিকভাবে সেভাবে প্রভাবমুক্ত আপনার মনে হয়েছে, বা না, এই যে প্রশ্নগুলো করে তাদের জন্য আপনার আসলে কি উত্তর থাকবে? তারা না বুঝে করে বা অতি আবেগী হয়ে করে। কারণ ধরেন এই যে 21শে পদক বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন, স্বাধীনতা পুরস্কার যাই বলেন, এটা একটা স্বীকৃতি, রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছেন তাদের জন্য এই স্বীকৃতিটা বরাদ্দ হয়। তাহলে সেটা আওয়ামী লীগের দেয়া না, সেটা বিএনপির দেয়া না, সেটা জাতীয় পার্টির দেয়া না। আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি এগুলো এক একটা রাজনৈতিক দল যারা জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। ওনারা শুধু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, ওনারা দিচ্ছেন না। এখন ধরেন আজকের দিনে যদি আমি কোনো একটা সম্মানিত হই, কোনো একটা পদক পাই, সেটাও কিন্তু আমাকে বিএনপি দিচ্ছে না, সেটা আমাকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে। কাজে যারা এটা বলেন খুবই অবুঝের মতো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বলেন আওয়ামী লীগ আমলে তো, এটা আমরা বোঝার সুবিধার জন্য আওয়ামী লীগ আমল বলি, ওই সালটা কিন্তু আওয়ামী লীগের না, ওই সালটা বাংলাদেশের, এই দেশের, এই রাষ্ট্র, সময়টা বাংলাদেশের। আর আমাকে যে সম্মানিত করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, সেটা 2011 সালে, যেটা প্রদান করা হয় 2013 সালের মার্চ মাসে। এবং আমি রাজনৈতিক দলের নাম বলতে সমস্যা নেই, আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করি এবং কি বলে একনিষ্ঠ সমর্থক, আমি তো আর করবি না সমর্থক, সেটা যখন থেকে ওনারা জানতে পারলেন 2013 নভেম্বর ডিসেম্বরের দিকে জানতে পারলেন, তারপর থেকে অদ্যাবধি কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মান স্বীকৃতি কিছুই আমি পাইনি। এবং চলচ্চিত্রের গানে 2014 পরে 3-4টা গানের বাইরে কোনো গান এতগুলো বছরে রেকর্ড আমার হয়নি, কেউ দেখাতেও পারবে না। সেটা একটা বড় ব্যাপার। আমরা এই রাজনৈতিক গল্প বেশ কিছুক্ষণ করলাম, এর মধ্যে আরেকটা প্রশ্ন কিন্তু উঠে আসে। 32 নম্বরের বাড়ি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আপনার সম্পর্কে আমরা শুনতে চাই। আপনি নিজেও জানেন ব্যাপারটা, একটু কি শুনবো নাকি এই ব্যাপারে? যেটাতে আমি লিখেছি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, নতুন বাংলাদেশের সূচনা। মানে বাড়ির সামনে, ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছবি তুলে যে, এখন ওই বাড়ির সামনে আমি যেদিন গিয়েছি সেদিনও বহু মানুষের ভিড় দেখেছি। তারা কি আমার কথাই সেখানে এসেছে? বা সেই বাড়িটাকে আমার কথায় কেউ ভেঙেছে? বা সেই বাড়ি ভাঙার পেছনে আমার বা রাজনৈতিক দল বিএনপির কোনো ধরনের ইন্ধন কি ছিল? আমি আপনার কাছে একটা স্বাভাবিক, ধরেন আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে বলেন, এই প্রশ্ন আমরাও দর্শকদের কাছে রাখতে চাই, কিন্তু আপনি উত্তর দিবেন না, তাই তো? আসলে উত্তর তো, ব্যাপারটা হচ্ছে আমি এই প্রশ্ন যেটা করেছি সেটাও আমার প্রশ্ন না, আপনাকে আমি সেই প্রশ্নের ভিত্তিতেই আসলে প্রশ্নটা করলাম। যে মানে আমার কথা হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা যে দেখলাম যে শেখ মুজিবুর রহমানের যত মূর্তি আমরা ভাঙতে দেখেছি, আপনি এটা সবসময় মনে রাখবেন যে বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙেনি। বাংলাদেশের মানুষের এটা একটা ক্রোধের বহিঃপ্রকাশ। কারণ উনাকে দেখিয়ে মানুষকে যে দিনের পর দিন যে নির্যাতনটা করা হচ্ছে, প্রতি বছর আগস্ট মাস আসলে কাঁদো বাঙালি কাঁদো বলে যে আজকে যেসব আমরা বলি যে চাঁদাবাজি তো না, তো চাঁদাবাজির চাইতে অনেক ওপরের কিছু ছিল, যে প্রতি বছর আগস্ট হচ্ছে আমাদের জন্য একটা বিভীষিকা, যে এলাকার যত নেতারা আছেন তাদের ওই চাঁদা এটা দিতেই হবে। 15ই আগস্টে বাচ্চাদের উপস্থিত থাকতেই হবে, সেখানে ফুলের মালা দিতেই হবে, শোক জানাতেই হবে। শোক না মানুষ ভেতরে ধারণ করে, শোক জোর করে জানাবার কিছু নেই। আমার বাবাকে আমি ভালোবাসি, আমার মাকে আমার ভালোবাসি, আমার দেশকে আমি ভালোবাসি, দেশের স্বাধীনতার ঘোষককে ভালোবাসি। দেশ শেখ মুজিবের ডাকে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, কিছুই আমরা অস্বীকার করছি না। কিন্তু সেটাকে কেউ যদি আমার বাবার,
আমার, শুধু আমার করে, সে যদি বাংলাদেশের জনগণের না বলে এবং সেই বাড়িটার মধ্যে থেকে আপনি আমাকে বলেন যে এই বাড়িটা সবার হওয়ার কথা ছিল, সেই বাড়িটা সবার কেন হলো না? আমাকে উত্তর দেন তো। সেই বাড়িটা যদি সবার হতো তাহলে কি আপনার ধারণা এটা কেউ ভাঙতো? সেগুলোই আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে। হ্যাঁ, মানে এটাকে আজকে কিছু মানুষ তাদের নিজেদের সুবিধার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য বলছেন যে ন্যান্সি শেখ মুজিবের বাড়ির সামনে গিয়ে ছবি দিয়েছেন। আমি শেখ মুজিবের বাড়ির সামনে গিয়ে ছবি দিইনি। আমি বলেছি আওয়ামী লীগের আতুর ঘরের সামনে আমি ছবি দিয়েছি। যে শোষকদের আমরা দেশ থেকে বিতাড়িত করলাম, সেই শোষকের পরাজয় দেখলাম। সেজন্যই বলেছি প্রথম বাংলাদেশ, নতুন বাংলাদেশের সূচনা। আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নগুলো আসলে ছিল, আপনি বেশ খোলাখুলি উত্তর দিয়েছেন। এবার কিন্তু আমরা একটু আবার শিল্পী ন্যান্সির কাছে ফিরতে চাই, সঙ্গীতে ফিরতে চাই। যেই গল্প আমরা করলাম, এই সব কিছু মিলিয়ে আপনার কোন গান মাথায় আসে? এই যে ইতিহাস যে আমরা করলাম বা বিগত সময়ের যেটা আপনি পার করে আসলেন, সবকিছু মিলিয়ে কোন গানটা আগে মাথায় আসে? একটু শুনবো কিনা আমরা দু এক লাইন? আমার কাছে সবার প্রথমে জাতীয় সঙ্গীত মাথায় আসে। দ্যাটস ইট। হ্যাঁ, আমার নিজের গান না, আমার অন্যের গান। এবং মাঝখানে যে কিছু মানুষ, মানে আমি এদের কি বলবো আমি জানি না, নিশ্চয় আমাকেও কেউ মানে কি বলে যে অবিবেচকের দৃষ্টিতে দেখে, কারোর দৃষ্টিতে, এবং আমার দৃষ্টিতে কিছু মানুষ অবিবেচক এবং বর্বর, মানে বা জাতীয় সঙ্গীত বদলাতে চায়। এই আবদারটা ওঠে কি করে আমি জানি না। মানে আমার মনে হয় যে রক্তের মধ্যে মিশে আছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। মানে একদম আমি এটা ভাবতেই পারি না। দেখেন আমি মানে ঘেমে যাচ্ছেন। হ্যাঁ, মানে আমি এটা ভাবতেই পারি না যে এর বাইরে কিছু। মানে এটা আপনার একটা পরিচয়ের মতো, আইডেন্টিফায়ার। আমি যেমন জাতীয় সঙ্গীতের বাইরে ভাবতে পারি না, আমি ৭১-এর বাইরে ভাবতে পারি না, আমি ২৪কে অস্বীকার করি না, ৭১ নিয়ে কেউ কথা বললে আমি মানতে পারি না। এবং ৭১টাকে দীর্ঘদিন এটা শুধুমাত্রই আওয়ামী লীগের এটা বলে রেখেছে, কি যে ভীষণ অন্যায়, এটা ভীষণ অন্যায়। এবং দীর্ঘদিন আমরা শুনে এসেছি যে স্বাধীনতার বিপক্ষ শক্তি, এত কষ্ট হতো। আর এখন শুনি যে ওনারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এসেছেন, এটাও খুব খারাপ লাগে। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু নেই। আপনি আওয়ামী লীগের, আমি যে স্ট্যাটাসের কারণে আমার বাড়িতে পুলিশি হামলা হয়েছে এবং অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে, সেই স্ট্যাটাসের বক্তব্য কিন্তু এটাই ছিল, আমি যদি ভুল না করে থাকি, যে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ দেখে যারা আওয়ামী লীগ করছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ আর ওই আওয়ামী লীগ এক না। কাজেই এখন সময় ওখান থেকে বের হয়ে আসার। আপনি শেখ হাসিনার জন্য বা শেখ হাসিনা গঙের জন্য পুরো বাংলাদেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দলকে আপনি মুছে ফেলতে চাইবেন, এটাও মানে আমার কাছে মনে হয় যে যৌক্তিক না। না, একদমই না। আপনি যদি আওয়ামী লীগকে মুছে ফেলতে চান, সবার আগে তো জামাতকে মুছে ফেলা উচিত। আপনি জামাতকে মুছে ফেলছেন না, আপনি এই দেশে দাঁড়িয়ে থেকে, তাহলে আমাকে জামাতকে মুছে দিয়ে দেখান তো, তারপর আমি বুঝবো যে হ্যাঁ, আওয়ামী লীগ নাম ধরে বহু মানুষের সাথে অন্যায় করেছে, বহু মানুষ করেছে। আমার নেত্রকোনার বাড়ি ভেঙেছে, আমার নেত্রকোনার বাড়ি ভেঙেছে। ওখানকার স্থানীয় আওয়ামী লীগের যে নেতা মতিউর রহমান, তার ছেলেপেলেরা গিয়ে ভেঙেছে। তারা মনে করেছে আমরা যদি ন্যান্সির বাড়িটা ভেঙে দিতে পারি তাহলে হয়তো আওয়ামী লীগ দলটাকে খুশি করা যাবে এবং দলে আমি একটা ভালো পদ পাবো। তো অনেকে স্বপ্রণোদিত হয়েও অনেক কিছু করেছে, অনেক জায়গায় আমাকে নিষিদ্ধ করেছে, আমার অনেক স্টেজের থেকে আমাকে নামিয়ে দিয়েছে, এমনও হয়েছে। যারা অন্যায় করেছে, যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছে, আমরা তাদেরকে ধরতে পারি। কিন্তু বাংলাদেশের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে ধারণ করেন, বিশ্বাস করেন, ওই রাজনৈতিক দলের আদর্শে চলতে চান, আপনি ওই দলের আদর্শকে খারাপ এটা বলতে পারেন না, বলা যায় না। না, আমি তো এটা, যেমন আমি এর মধ্যে একটা আমাদের, উনি তো তখন মহাসচিব ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে বিরোধী দল, উনি বললেন যে বিরোধী দল বলতে কার কথা বলছেন, তারা তো এখন পলাতক। আমি তো বিরোধী দল বলতে আওয়ামী লীগ চিনি। এবং যে ভুলটা, অন্যায়টা আওয়ামী লীগ দীর্ঘদিন করেছে, যে বিপক্ষ দল হিসেবে কোনো দিন বিএনপিকে ঠাঁই দেয়নি, তার মাসুল কি আওয়ামী লীগ গণেনি, বা বাংলাদেশের মানুষ দিন শেষে আমরা কি তার মূল্য দেইনি? এটা খুবই বাজে একটা প্র্যাকটিস। একটা রাজনৈতিক দলের সবসময় একটা জবাবদিহিতার জায়গা থাকতে হয়, এবং প্রতিদ্বন্দ্বী ব্যতীত
রাজনীতি কেন, একটা গান হবে না। আমার যদি প্রতিদ্বন্দ্বী না থাকে আমি কি ভালো কিছু করব না। Right. আর আমি যেটা চাই, আপনি যদি বলেন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ কি আমি দেখতে চাই, একদম চাই না। শেখ হাসিনা এবং গঙের আমাকে বলেন, আমি বাংলার মাটিতে বিচার দেখতে চাই, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধর পক্ষে আমি না। এবং আমি জানি এরপর আমাকে অনেকে নিষিদ্ধ করে দিবে এটা প্রচার হওয়ার পর। আমরা অনেকটা সময় আসলে এই গল্প শুনলাম, আপনার অনুভূতির কথা শুনলাম। এবার আমরা আসলে একটা গান দিয়ে আবার আমরা আমাদের কালচারাল জার্নিতে ফিরতে চাই। কোন গানটা একটু শোনাবেন আমাদেরকে? সেটা শুনতে শুনতে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি দর্শক। শুধু গানকে পরিচয়, শুধু গানকে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়, শুধু গানকে পরিচয়, শুধু গানকে পরিচয়। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি একটি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। আপনারা দেখছেন কালের কণ্ঠের পর্দায় কালের সুর। আমরা আবারও যাব ন্যান্সির কাছে, আমরা শুনবো একটু গান এবং গল্প। আমরা একটু ফিরি এবার আপনার সঙ্গীত জীবনের কিছু প্রাপ্তি, কিছু গল্প নিয়ে। হ্যাঁ, আমরা যদি আপনার কাছে এই প্রশ্নে আসি, আমি যাবো যে দর্শক শ্রোতাদের ভালোবাসা সবচেয়ে বেশি কোন গানটার জন্য পেয়েছেন বলে মনে হয়? সবগুলোর জন্য। কোনো বিশেষ গান যেটা থেকে মনে হয় যে আপনার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয় না, যে এই গানটা করার পর আপনার মনে হয় যে দর্শকের একটা বাঁধ ভাঙা ভালোবাসা পাওয়া শুরু হলো? এটা আমার প্রথম গান থেকে, এবং আমি সবসময় বলি যে আমি খুবই লাকি। প্রথম যে গান আসলো, মানে সম্পূর্ণ গান, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, তো ওইটা অনেক ভালোবাসা নিয়ে এসেছে। এবং প্রথম 4 বছর তো আমি কোনো টিভি শোতে যাইনি, আমার চেহারাও কেউ চিনতো না, কিন্তু তবুও আমার গান রেকর্ড হয়েছে, গান প্রচার হয়েছে, মানুষ পছন্দ করেছে। এবং তখন থেকে এখন পর্যন্ত আমার তো এটা অদ্ভুত লাগে যে একটা বড় সময় আমি উল্লেখ করবার মতন অনেক গান করতে না পারলেও আমি এখনও দেখি যে একটা বড় অংশ মানুষ আমাকে ভালোবাসছেন বা ওই গানটার রেফারেন্স টানছেন, এবং একটা 20 বছর আগে করা গানও মানুষ এখনো বলছে। ওই গানটা যদি একটু শোনার রিকোয়েস্ট আপনাকে করি। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। অনেক ধন্যবাদ। আসলে এই গানটা না, এটা একটা স্মৃতিচারণমূলক গান, শুধু আপনার জন্য না, কিন্তু এটা যারা তখন শুনেছে, যেমন আমাদের একটা জেনারেশন বড় হয়েছে এই গানটা শুনে। আপনার একটু চ্যালেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এখন যাব, যে এই বর্তমান সময়ে এখন দর্শকদের আমরা নানা ধরনের আসলে ভ্যারিয়েন্ট দেখি। এই সময়ে এসে দর্শকদের ভালোবাসা ধরে রাখার ওয়েটা কি মনে হয় আপনার কাছে, বা চ্যালেঞ্জিং কোনটা? কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নাই, যেতে পারে চাইলে। বাংলাদেশের এখন যে বাংলাদেশ না, মানে আমি বলবো যে পুরো পৃথিবীটা এখন Worldwide. এমন হয়ে গেছে, এখন আর নতুন করে কোনো মানে নায়করাজ রাজ্জাক কিংবা সুপারস্টার শাকিব খান কিংবা সাবিনা ইয়াসমিন কিংবা সামিনা চৌধুরী আর হওয়া সম্ভব না। এমনকি আমি আমার কথাও বলি যে আমি যে এত বছর ধরে আছি, কারণ আমাদের সময়ের মানুষের মানে যা ভালোবাসতো না, ওই ভালোবেসে আঁকড়ে থাকার একটা ব্যাপার ছিল। আর এখন সবাই এত অস্থির, এবং সৃজনশীল কাজ মানুষ এখন দেখতে চায় না, একদমই চায় না। এই চিন্তা করেই কি আপনার গান থেকে কিছুটা একটু গানের সংখ্যাকে কিছুটা কমিয়ে দেয়া হলো? বা না, আমাকে তো গানের জন্য, আমি তো নিজে বিনিয়োগ করে গান করি না, আমার ওই পরিমাণ বাড়তি অর্থ নেই। আমাকে এখন পর্যন্ত কারো কাছে হাত পাততে হয়নি, সেটা একটা ভালো দিক। পরিবার মধ্যবিত্ত পরিবার, সচ্ছল পরিবার ছিল, অনেক পয়সা না,
কিন্তু কারো কাছে হাত পাততে হয়নি। কিন্তু আমি বিগত কয়েক বছরে এমন কোনো অর্থ উপার্জন করিনি যে এই অর্থটা আমি আমার গানের জন্য নিজেই বিনিয়োগ করতে পারি। তো আমি এসেছি মূলত চলচ্চিত্রের গান থেকে। চলচ্চিত্রের গানে একজন প্রযোজক থাকেন, ডিরেক্টর থাকেন, ওনারা সিদ্ধান্ত নেন। কমার্শিয়াল প্রোডাকশন, ঠিক আছে, ওনারা সিদ্ধান্ত নেন এবং ওনারা আমাদেরকে এটার জন্য একটা পারিশ্রমিক দেন। আমি দীর্ঘ বছর এইভাবেই কাজ করেছি। 14 পরে যখন গান কমে গেল তখন না আমার গানের থেকে কোনো আয় হচ্ছে, আবার যারা আমি দেখি যে আমাদের অনেক আর্টিস্ট যারা 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে মিউজিক ভিডিও করছেন, ওনারা আসলে এত টাকা কোথায় পান আমি জানি না, আমি পাইনি আর কি। কাজে আমি যে ওই সময়টাও ধুকে ধুকে নিজে কিছু বিনিয়োগ করে গান করব সেটা করতে পারিনি। আর 2000 না, সত্যি ছিল না যে। আর তখন এমন হতো যে একটা গান করার পর ফিল্মের গানে তো সুবিধা ছিল, আপনি গান গেয়ে আসছেন, বড় পর্দায় মানুষ ওরকম নায়ক নায়িকা সবাইকে দেখছে, ওর ব্যাপ্তি তো অনেক বেশি। আর যখন আপনি অডিও অ্যালবামে গান করছেন সেটার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করে, এবং ওই টাকা কিভাবে উঠে আসবে, আর কোম্পানির থেকে তো অফার আসতে হবে। একটা সময় আমি প্রচুর কোম্পানির কাজ করেছি, ওনারাই ডাকতেন এবং সেখান থেকে অর্থ আসতো, আমি নিজে স্বাচ্ছন্দ্যেই চলতাম। কিন্তু 14 পরে সেটা ভীষণ কঠিন হয়ে গেছে। আর 23-এর পর, 23ও না, আমি বলবো 24-এর পর যেটা বলে যে তখন আবার হুট করে আমার কিছু শো হওয়া শুরু হলো। তা আমি তো ভীষণ আশাবাদী হয়ে গেলাম, না আবার ঘুরে দাঁড়িয়েছি। মানে মাঝখানে তো আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমাকে যে তুমি এখন কি, আমি বলতাম যে আমি হাউসওয়াইফ, কারণ স্বামী আনে আমি ওইটা দিয়ে চলি এবং হাত খরচও নেই, সত্যি সত্যি তাই। এবং শাড়ি লাগলেও সেটা আবদার করে বলে আমার এই শাড়িটা দেখছি আমার ভালো লাগছে, কিনে দাও। তো টোটালি এবং না, এটা আমি এনজয় করছি, আমার খারাপ লাগে নাই। আরেকটা ইনফরমেশন এখানে যুক্ত করে ফেলি, আপনি রিসেন্ট আপনি পড়াশোনাতেও একটু ফোকাস হয়েছিল। হ্যাঁ, আমি আমার পড়া তো সেটাতেও আসছি। তো 24-এর পর আমি দেখলাম গান টান শুরু হচ্ছে, অর্থ আসা শুরু হচ্ছে, আমি তো বেশ ফুরফুরা খুশিতে তখন নিজের একটা চ্যানেলের দিকে মন দিলাম, ইউটিউব চ্যানেল, যে ঠিক আছে কোনো কোম্পানির দরকার নেই, নিজের গান নিজেই করবো, আপন শক্তিতে জ্বলে ওঠো। তারপর কিছুদিন যাওয়ার পর দেশের অবস্থা লাস্ট 1 বছর যে ভয়ঙ্কর ছিল, মানে শিল্পীদের, আমার তো এমনিতেই মানে খুব সিলেক্টিভ কিছু কর্পোরেট প্রোগ্রাম হয়, সব ধরনের অনুষ্ঠানে তো আমি যে ধরনের গান করি সফট মেলোডি আসলে শুনতে চাই না, বা ক্রাউডি অডিয়েন্স, তো খুবই সিলেক্টিভ কিছু কর্পোরেট প্রোগ্রাম হতো, তো সেটা হলেও বেঁচে যেতাম। তারপর দেখলাম অনুষ্ঠান শুধু বাতিল বাতিল বাতিল, তারপর তো সারা বছর কাজ হলো না। ইউটিউবে কয়েকটা গান দিয়েছিলাম, সেটারও কোনো পয়সা মনে হয় 3-4 হাজার টাকা মনে হয় পেয়েছি এই পর্যন্ত যা বিনিয়োগ করেছি। তারপর আবার যতটুকু আপন শক্তিতে এগিয়ে গিয়েছিলাম সেখান থেকে আবার ফেরত এসেছি। আচ্ছা, এখানে আরেকটু একটা ব্যাপারে যাব, আর পড়াটা শেষ করি। পড়াটা হচ্ছে আমি দেখলাম যে আমার মেয়ে এ লেভেলে পড়ছে, আমার বড় মেয়ে রোদেলা। তো আমি চিন্তা করলাম যে আমার তো ইন্টারের পর পড়া বন্ধ হয়ে গেল, আমি আর চালিয়ে যেতে পারিনি, এবং আমি আসলে কাউকে দোষও দিব না। আমি মনে করি আমার জীবনে যা যা ঘটেছে এগুলো আমার সিদ্ধান্তেই ঘটেছে। আমি কখন বিয়ে করব আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মা হব আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি রাজনৈতিক স্ট্যাটাস দিব সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের দৌড়ানি খাবো সেটাও আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি কাউকে দোষ দিই না, সব আমার কারণেই হয়েছে। এবং পড়াও আমি আর চালিয়ে যাইনি, সেটা আমি চাইনি। কিন্তু এখন এসে ওই যে বললাম যে এখন আমি ফ্রি বার্ড, এখন আমার কোনো ধরনের স্ট্রেস নাই, কাজেই মনে হলো যে ঠিক আছে এখন পড়াটা কমপ্লিট করা যেতে পারে। একটাই শুধু ছোট্ট দুঃখ, সেটা হচ্ছে ভেবেছিলাম যে এই ডিপ্লোমাটা করতে গেলে টুকটাক গানের অনুষ্ঠান যা হবে ওটা দিয়ে হয়তো কাভার হয়ে যাবে। তো দেখলাম যে অনুষ্ঠান কিচ্ছু নেই। লাকিলি 23 সালে নেত্রকোনার জমি বিক্রি করেছিলাম, সেটা সঞ্চয়ে রাখা ছিল, ওই সঞ্চয়ে ভেঙেছে আর পড়ার খরচ দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলে যে এটা নিয়ে আফসোস করো না, কারণ সঞ্চয় ভেঙে হলেও তুমি যে শিক্ষা নিয়েছো, যে সার্টিফিকেট পেয়েছো, জমি বিক্রির টাকায় পড়াশোনা করেছো, এটা একটা ব্যাপার। কিন্তু যে সার্টিফিকেটটা পেয়েছো, ডিপ্লোমা কমপ্লিট করেছো, তুমি এটাতেই খুশি থাকো। তো ডিপ্লোমা শেষ করার পর তারপর এখন আমি ডিপ্লোমাটা কিসে করলেন? আমি ইন্টেরিয়র ডিজাইনের উপর, প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন, কারণ এটার প্রতি আমার ভীষণ ঝোঁক। তারপর আরেকটা আর্ট, তাহলে আপনি দুই ব্যাপারে, মানে আমরা আপনাকে শিল্পী বলতে পারি। প্লিজ বলেন, প্লিজ, আমি শুনতে চাই, বলতে চাচ্ছি। এবং তারপর আমার মনে হলো যে যেহেতু ডিপ্লোমাটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে করেছি, তাহলে আর এই একই সাবজেক্টে আমি অনার্স না করে আমি ডিজাইন ফর আউটডোর লিভিং নিয়ে কাজ করছি। সো আমি ওটাতে 100% অনলাইনে দেখলাম যে ওখানকার একটা পাবলিক ইউনিভার্সিটিতে এরকম অফার চলছে, 100% অনলাইনে যেহেতু পড়া যাবে। তো আমি ওই সুযোগটা আর মিস করিনি। ডিসেম্বরে দেশে এসেই ভর্তি হয়ে গেছে, এখন অনার্স পড়ছি। অনার্স কিসে করছেন?
ডিজাইন ফর আউটডোর ও লিভিং। আচ্ছা আচ্ছা, ওই একই সাবজেক্ট, ঠিক আছে। এবং 37 আমি পূর্ণ করেছি। তো 3 বছরের মধ্যে যদি আমার অনার্স শেষ হয়ে যায়, 40 হতে হতে মানে অন্তত ইজ্জতটা থাকবে যে গ্রাজুয়েশন শেষ। মেয়ের গ্র্যাজুয়েশনের শেষের আগে আমার গ্র্যাজুয়েশন তো শেষ হলো। আপা, আপনার গল্প শুনছিলাম, খুব এনজয় করছিলাম। আমি আবারও এই এনজয় করার জন্য আপনার গল্পে ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে আমরা যাব, কিন্তু আমি চাচ্ছি একটু গান শুনতে শুনতে বিরতিতে যাই। তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, ও তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, তোমায় দিলাম মধ্যদিনের টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাঁশি। মুখে বললাম না রে ভালোবাসি, তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দর্শক, আমরা আবারও ফিরে এসেছি একটি ছোট্ট বিরতির পর। আমরা শুনছিলাম ন্যান্সির গান এবং গল্প। আমরা আবারও ফিরবো তার কাছে। আমরা বর্তমান সময়ে নতুন আর্টিস্ট যারা আছে, আসলে নতুন তো অনেকেই, আমরা অনেক ধরনের গান শুনছি। যেমন আপনাদের যে সমস্ত লিরিক্স বা গান শুনে আমরা বড় হয়েছি, এখন দেখছি এখন যারা গান করছেন তাদের অনেক বড় একটা অংশের লিরিক্সের সাথে আপনাদের লিরিক্সগুলোর যে ধারাবাহিকতা, সেগুলো কেন যেন ম্যাচ করছে না। মানে আমাদেরটা different। যেটা সমৃদ্ধ ছিল এবং আমাদের আগের লিরিকগুলো আরো বেশি সমৃদ্ধ রাইট ছিল। রাইট, আমরা সেই জায়গাটা একটু ফিরি। তো এই ব্যাপারটা আপনার কেমন লাগে এখন খুবই যারা গান খারাপ করছে? লাগে। মানে বাংলা ভাষার মানে মানে বাংলাদেশটা কি মানে দেখেন, একটা আমার মনে হয় পৃথিবীতে মনে হয় না, আসলেই তো পৃথিবীর একমাত্র দেশ যারা যারা ভাষার জন্য জীবন দিয়েছে, এবং সেই ভাষার আন্দোলন কেন্দ্র করে কিন্তু তারপরেই 71, তারপরেই বাংলাদেশের জন্ম। কিন্তু আমরা এই যে আজকাল যে আজাদি, ইনকিলাব জিন্দাবাদ, তারপর আরেকটু দেখি মাঝখানে অনলাইনে কিছু কাপড় কেনাকাটা করলে দেখি লেখে জাজাকাল্লাহু খাইরুন। তো আমি মানে কেন, আল্লাহ আপনার মঙ্গল করুক বা ভালো করুক বা সমৃদ্ধি হোক, সেটা তো মানে আমাদের ভাষায়ও তো সেই শব্দগুলো আছে। আছে। তো সেটার দিন দিন এটা যেমন আমরা রাজনৈতিক জায়গায় দেখছি, অনলাইন বিজনেসে দেখছি, ওড়না হয়ে গেছে দুপাট্টা, সালোয়ার হয়ে গেছে সালোয়ার, হ্যাঁ, তো শাড়ি হয়ে গেছে শাড়ি। তো রাজনৈতিক জায়গায়ও দেখছি, অনলাইন বিজনেসও দেখছি, এবং গানের বেলাও বাংলা যে এত সমৃদ্ধ এত সুন্দর ছিল, সেই সুন্দরটাকে কমিয়ে আনতে যতটা কি বলবো, আমার কাছে মানে এখনকার গানে আমরা হয়তো রবীন্দ্রনাথের বাংলা পাচ্ছি না, শরৎচন্দ্রের বাংলা পাচ্ছি একদম। না। কোথায় গেছেন, কোথায় রবীন্দ্রনাথ শরৎ, ওর ধারে কাছে কিছুই নাই। কোথায় আছেন গাজী মাজহারুল আনোয়ার, ওনাকেই পাচ্ছি না। সমালোচনা কিভাবে নেন, এবং এমন কোন সমালোচনা কি আসে যেটা আপনাকে মাঝে মধ্যে কষ্টই দেয়, আপসেট করে ফেলে? সমালোচনা আমি ভীষণ ভালোভাবে নিই। আমার কাছে সমালোচনা শুনতে ভালো লাগে, এবং এই ইন্টারভিউর পরে সত্যি যদি কেউ সমালোচনা করে, এবং আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব এই ইন্টারভিউ যারা দেখবেন, আমি জানি না আমার কোনটা ক্যামেরা, মানে যারাই দেখবেন, আমি চাইবো যে আপনারা সমালোচনা করেন, এবং যদি কোথাও আমার ভাবনায় কোনো ভুল থাকে, ভুল হতেই পারে, আমি যে শতভাগ সঠিক হব তার তো না, আমারও কিছু ভুল হতে পারে, সেটা যদি কেউ ধরিয়ে দেন আমার ভালো লাগবে। কিন্তু অকারণ যে গালিগালাজ, একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, পৃথিবীতে সমালোচনা করা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ, এবং সেটা কিন্তু জীবনে চলার পথে দরকার, সমালোচনা ভীষণ রকম দরকার। যেমন আমি যখন 32-এর বাড়ির সামনে দাঁড়ালাম এবং সেই ছবিটা প্রকাশ করলাম, ছবি প্রকাশের অনেক লম্বা কাহিনী আছে, আমি দাঁড়িয়েছি অনেক আগে, এবং তারপর সোশ্যাল মিডিয়াতে আমাকে এমনভাবে অন্য একটা বিষয়ে গালিগালাজ করার পর ওই সময় আমি খুব মাথা গরম ছিল, ওই ছবিটা পোস্ট করেছি। আচ্ছা, সেটা ভিন্ন বিষয়। সমালোচনাকে আমার বর আমার সাথে অনেক দিন কথা বলেনি পোস্টের কারণে, উনি অনেক দিন দীর্ঘ সময় উনি আমার সাথে কথাই বলেননি, এবং তারপর আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো আমার জায়গা থেকে ঠিক ভেবেছিলাম যে হ্যাঁ, নতুন বাংলাদেশের সূচনা, কিন্তু এর সাথে আরও অনেক বাংলাদেশের মানুষের ইমোশন জড়িয়ে আছে, সেটা হয়তো আমি ভাবিনি। তারপর আবার কথা বলায় ফিরলেন কিভাবে? উনি অনেক দিন পর আমি অনেক বুঝিয়ে যে আচ্ছা ঠিক আছে, তোমার জায়গাতেও তুমি সঠিক, কিন্তু আমার জায়গাটাও বোঝার চেষ্টা করো যে আমি দীর্ঘদিন সাফারার ছিলাম, মানে ওই মুজিব কোড পরে বা ওই মানুষটাকে দেখিয়ে যে নির্যাতন করা হতো বা নিষিদ্ধ করা হতো, ব্যান করা হয়েছে, আমার বাসায় পুলিশ পাঠানো হয়েছে, তুমি এগুলো বোঝার চেষ্টা করো। উনি আস্তে আস্তে সহজ হয়েছেন। বা আমি এই যে সমালোচনার কথা আসার কারণে বললাম যে সমালোচনা হলে
ভুল ত্রুটি দেখানো হলে সেটা দেখতে ভালো লাগে বা শুনতেও ভালো লাগে, বা আমার অ্যাপোলজি চাইতেও সমস্যা নেই। কিন্তু যারা সমালোচনা করেন না, যারা কোনো জ্ঞান রাখেন না, অকারণে এসে তর্ক করেন, অকারণে এসে বাজে কথা বলেন, কটাক্ষ একটা হচ্ছে করেন। আক্রমণ আর একটা হচ্ছে সমালোচনা। আমার Right. মনে হয় যে আপনি সমালোচনা পছন্দ করেন, তবে আক্রমণ আপনার- পছন্দ করি Right. না। আমরা আরেকটু ফিরি, আপনার জীবনসঙ্গীর ব্যাপারটা আপনি নিয়ে আসলেন। আপনার জীবনে যিনি আছেন তিনিও গানের মানুষ। সেক্ষেত্রে এই যে সিনক্রোনাইজেশন দুইজন মানুষের, এইটা ঠিক কতটা আপনি উপভোগ করেন? আমার কাছে তো ভালো লাগে, এবং ওনার সাথে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা মানে জমে, আমাদের অনেক ঝগড়াও হয় আবার জমেও, সেটা হচ্ছে আমি হচ্ছে একদম মানে বিএনপি বললেই আমার ভেতরে একটা তোলপাড় হয়ে যায়, বা আমার দল। আমি কিন্তু ওখানে কোনো পদ পদবিতে কিছুই নেই, কখনো পদ পদবিতে যাবও না, আমাকে ডাকবেও না। Okay, তো যাই হোক। আমি হচ্ছে একদম মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং উনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ। তো আমাদের হয় কি যে টক শো, উনি ওনার ঘেঁষাগুলো একটু বেশি দেখেন, আমি আমার ঘেঁষাগুলো আবার বেশি দেখি। এরকম চলতে চলতে দেখা গেছে যে আমি সব ইন্টারভিউ দেখছি, উনিও আমার সাথে বসে সব ইন্টারভিউ দেখছেন। তো এই যে একটা বিনিময় হচ্ছে, দুটো মানুষের রাজনৈতিক ভাবনার যে বিনিময় হচ্ছে, এটা আমার কাছে দারুণ মনে হয়। গান নিয়ে তো নিজেদের আলাপ হয়, এমনকি দেখেন যে আমরা যখন 5ই আগস্ট, যখন বাংলাদেশের মানুষ মানে মানে রাজপথ তো রাজনৈতিক ভাষা, আমরা রাজপথ বলবো না, আমরা বলবো সড়কে নেমে এসেছি। আমি যখন একটার পর যখন দেখলাম যে সেনাপ্রধানের বক্তব্য এখনও প্রচার হচ্ছে না, আমি বললাম ধুর, তুমি বের হলে হও, না হলে নাই, আমি বেরোয় যাচ্ছি। উনিও বইয়ের পিছন দৌড় দিয়ে বের হলেন, এবং কোনো একটা জায়গায় উনিও এক হলেন আমার সাথে যে যা হয়েছে তা ঠিক হয়নি। সব মিলিয়ে আচ্ছা, এই তো গেল আপনাদের একটা রাজনৈতিক সংসারের গল্প। এবার একটু কালচারাল সংসারে ফিরি। গান নিয়ে আপনাদের কোন ধরনের কনভারসেশন হয়, এবং সেটা নিয়ে কোনো ধরনের কনফ্লিক্ট কি দুজনের মধ্যে দেখা দেয় কিনা, যে আপনি চাচ্ছেন গানটা একরকম হবে, উনি হয়তো চাচ্ছেন একটু ডিফারেন্ট, যেহেতু উনিও লেখালেখি করেন, এটাও কিন্তু আমরা জানি। সো এই জায়গাটা কিভাবে ডিল করেন? না, এটা গানের পছন্দ আমাদের দুজনের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিমিলার না, অনেক ক্ষেত্রেই মেলে না। তো সেটা হয়তো দেখা গেছে যে আমি অনেকগুলো ওনার টেস্টের গান শুনেছি, উনি শোনেন তাই। যেমন উনি ঘুম থেকে উঠেই ওনার অভ্যাস হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, এবং আমি রবীন্দ্রসঙ্গীতের চাইতে আমি তো নজরুলের গানের চর্চা করে এসেছি, আমার তো নজরুলের গান বেশি শোনা হয়। কিন্তু ওনার সাথে থাকতে থাকতে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত আমি দেখলাম, বা আমারও শুনতে ভালো লাগছে, ওনারও আমার বেলায় এমনটা হয়েছে। হ্যাঁ, আদান প্রদান হয়েছে। আর যেটা হয়, হ্যাঁ, অনেক গান নিয়ে যখন কোক স্টুডিওর কোনো একটা গান আসছে, বা নতুন কোনো ফিল্মের কোনো একটা গান রিলিজ হচ্ছে, প্রীতম কোনো একটা গান করলো, বা আমরা তো খুব আগ্রহ নিয়ে ওই দিন মানে যেদিন গানটা মুক্তি পায়, দেখা যায় যে উনি অফিস থেকে আসার আগে মুক্তি পেয়েছে, আমি অপেক্ষা করছি যে উনি আসবেন, তারপর দুজন একসাথে বসে গান শুনবো যে নতুন গানটা কী হলো। আর উনি আরেকটা জিনিস করেন যেটা আমার কাছে প্রথম খুব মন খারাপ হতো, সেটা হচ্ছে যে উনি তো অনুপম মিউজিকে আছেন, সেখানে সিও হিসাবে। তো এবং এমআইবির সাথেও আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যেটা আছে, হ্যাঁ, ওটার সাথে উনি যুক্ত। তো আমার তখন মনে হতো যে উনি তো কোনো জায়গায় আমার জন্য বলতেই পারেন গানের জন্য। তো আমি একদিন বলছি যে তুমি থাকার পর আমার কী লাভ, আমার তো কোনো গান আসছে না। হ্যাঁ, তো উনি তখন সাথে ঘুরে আমাকে বললেন যে তুমি কেন প্রত্যাশা করো যে আমার জন্য তোমার গান আসবে? তুমি কি ন্যান্সি আমাকে দিয়ে হয়েছো, তুমি তোমার যোগ্যতায় হয়েছো, কাজে তুমি কখনোই এটা ভুলেও ভাববা না যে আমি কেন, কেউ তোমাকে কাজ এনে দেবে। আর আমি তো আমার স্ত্রীর জন্য কোথাও বলতে যাবই না। ওই দিন আমার মনে হলো কেউ আমাকে ছোট্ট করে একটা চড় দিয়ে দিল, এবং উনি এটা বলার চাইতে শুধু এতে চড় দিলে মনে হয় ভালো লাগতো, এবং আমি লজ্জাও পেলাম যে হ্যাঁ, উনি তো ঠিকই বলেছেন। আমি কেন আশা করব যে উনি যেখানে যে কর্মক্ষেত্রে আছেন, উনি কেন আমার জন্য কোথাও একটু বলবেন, তদবির কেন আমার মনে হয় করবেন? এটাও কিন্তু ওনার আপনার প্রতি শ্রদ্ধা, উনি আপনাকে সেই স্বকীয় ন্যান্সি হিসেবেই কিন্তু হ্যাঁ, এবং দেখেন। উনি যে আমার সম্পর্কে যখন বলেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায়, তো উনি যখন মুখ ভরে গাল ভরে বলেন আমার সম্পর্কে, আমার মনে হয় যে আমার অনেক অপ্রাপ্তি বোধহয় ওখান থেকে পাওয়া হয়ে গেল। মানে উনি আপনাকে শুধু ওনার স্ত্রী হিসেবে দেখছেন না, উনিও আপনাকে সেই শিল্পী সত্তাই কিন্তু দেখছেন। হ্যাঁ, উনি ওই জায়গাটাতে ওই সম্মানটা উনি ভীষণ রকম করেন। আমরা ওনার আরও একটা জিনিস আপনাকে বলি, এখানে একটু অ্যাড করি। উনার আওয়ামী মানে ওই ঘরানার লোক বললাম তো, সাথে আসলে এটা তো হতে পারে, তাই না? আমার মামা খালারা সব দেখা যাচ্ছে যে সব
সিংহভাগ তারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করছেন। আমার আম্মা এবং আমার ছোটো খালা দুজনকে আমি ছোটো থেকে দেখেছি তারা শুধুই বিএনপি বলতেন। তো যেটা ওনার বেলায় যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে ওনারা তো প্রযোজনা প্রতিষ্ঠান, অনেক ধরনের ফিল্মের প্রডিউসেও ওনারা যাচ্ছেন। তো তখন অনেকেই আগ বাড়িয়ে ওনাকে বলতে আসতো যে, তখনও তো পট পরিবর্তন হয়নি, তো অনেকেই বলতে আসতো যে ভাই আপনার বউ কেন যে আগ বাড়িয়ে এরকম সরকার বিরোধী কথাবার্তা বলতে গেল, আর ওর শিল্পী মানুষ শিল্পীর মতো থাকবে। আরে বলে না, যেমন ফিল্মের থেকে যে এফডিসির মধ্যে শিল্পী, আওয়ামী শিল্পী বা এরকম গোষ্ঠী বা কি আছে না অনেক ধরনের সংগঠন, বলো যে তাকে বলেন একটু চলে আসতে, এখানে জয়েন করুক, হ্যাঁ যুক্ত হতে, বা একবার একটু ইয়ের সাথে দেখা করে আসতে বলেন, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে। আপনারা ঢাকা শহরে ভাড়া কেন থাকেন? আপনাদের তো শিল্পী কোটায় নিজেদেরই জায়গা থাকার কথা, আপনি একটু বলেন না। আমরা হ্যাঁ, আর আপনি তো, আরে ভাই আপনি তো আমাদের লোক, আপনি একটু বলেন আপনার বউকে, হ্যাঁ এভাবেই বলতো যে আপনি তো আমাদের লোক, আপনি একটু বলেন। উনি খুব শক্তভাবে এটা বলতেন যে সে শিল্পী হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে সে রাজনৈতিক দল যেটাকে সাপোর্ট করে সে সেটাকেই করবে। আমরা ওনার অবস্থানটাও যদি এরকম আসি, উনি আসলে সুবিধাভোগী না, উনি তো কোনোদিনই ছিলেন না, উনি কোনোদিন কোনো পদে ছিলেন না, কারো কাছ থেকে একটি পয়সারও সুবিধা উনি কখনোই নেননি। এবং উনি আমাকে এসে, আমি যখন বলতাম এই অমুক বলছে যে এখানে একটু যাওয়ার জন্য বা একটা প্লটের জন্য আবেদন করার জন্য, তুমি কি বলো, উনি সাথে বলেছে ছি ন্যান্সি, তুমি কেন তোমার জায়গা থেকে তুমি কেন নড়বা? তুমি যেটা বিশ্বাস করো তুমি সবসময় সেটাই বিশ্বাস করবা। তোমার আমার কথায় বা অন্য কারো কথায় তুমি যেটা মানো, যেটা তুমি ধারণ করো, তুমি সেখান থেকে এক চুলও নড়বা না। উনি কোনো দিন অন্য কাউকেও তো প্রশ্রয় দেননি, এমনকি উনি আমাকেও সবসময় বলেছেন তুমি তোমার জায়গা থেকে কখনো নড়বা না। আমরা এই যে মানুষটির গল্প শুনলাম, তাকে উৎসর্গ করে আপনি একটি গান করবেন, সেই গানটি যদি আমরা বলি। হৃদয়ে জ্বলছে এক জাদুর মোমবাতি, তুমি আগুন হয়ে পড়ছো আমায় সারা দিবারাতি। হৃদয়ে ফুটছে ফুল প্রেমের 12 মাস, তুমি ফাগুন হয়ে রং ছোয়ালে মনের নীল আকাশ। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। দুর্দান্ত দুর্দান্ত গান। যেমন ইদানিং আপনি দেখবেন যে আপনি যদি স্রোতের বিপরীতে কথা বলেন, মানে যেটা সঠিক আউট অফ বলেন, বক্স, হ্যাঁ সেটা বলার সাথে সাথেই বলবে যে আরে ওরা 24 মানে না, ওরা এটা মানে না, সেটা মানে না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমরা 24 নিয়ে এসেছি, আপনারা তখন কি করেছেন? 71টাও বাংলাদেশের মানুষ নিয়ে এসেছে, 24টাও বাংলাদেশের মানুষ নিয়ে এসেছে। এটা কোনো দল নিয়ে আসেনি, কোনো নির্দিষ্ট গোষ্ঠী নিয়ে আসেনি। রাইট। আমাদের ইয়াং জেনারেশন ছিল, সেটা যেমন 24-এ ছিল সেটা 71-এও ছিল, সবারই অংশগ্রহণ ছিল। এই যে একটা ট্যাগ দেয় যে আপনারা কোথায় ছিলেন এতদিন, খুবই বাজে ট্যাগ। দর্শক, আমরা শুনছিলাম ন্যান্সির গান। তিনি আজকে এই সময়টাতে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে গান শুনিয়েছেন, সেজন্য আমাদের সবার তরফ থেকে তার প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি বিশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা এই দীর্ঘ সময় আমাদেরকে দেখেছেন। দেখা হবে অন্য কোনো পর্বে, কালের কণ্ঠের পর্দায়, কালের সুরে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।